আসসালামু আলাইকুম। আমি রিদওয়ান হাসান। কারেন্টলি স্টাডিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এট সাস্ট। তো আমি এই ভিডিওটার মাধ্যমে একটা প্লেলিস্ট স্টার্ট করতেছি হাডোপের। লেটস গেট স্টার্টেড। তো হাডোপ সম্পর্কে বোঝার জন্য আমাদের ১ম এই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হাডোপ কেন প্রয়োজন হয়েছিল ইন দ্য ফার্স্ট প্লেস, রাইট? সো হাডোপ আসলে দরকার হইছে যখন বিগ ডাটা চলে আসছে। এখন বিগ ডাটা কি? তো আমরা যদি এই ৫ টা ফিচার থাকে তাহলে আমরা ওই ডাটাকে বিগ ডাটা বলতে পারবো। ১ম এ হচ্ছে ভলিউম, অর্থাৎ যেই ডাটাগুলার ভলিউম অনেক বেশি। মানে হচ্ছে সাইজ অনেক বেশি এরকম ডাটা। তারপরে হচ্ছে যে ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে আমাদের যখন ডাটার আ কি বলে? আমাদের থ্রুপুটটা অনেক বেশি প্রয়োজন। অর্থাৎ আমাদের হিউজ চাঙ্কের ডাটা বা হিউজ সাইজের ডাটা এবং সেটা হচ্ছে এট a টাইম আমাদের খুব ফাস্টার প্রসেসিং বা রিড রাইট করা প্রয়োজন। তারপরে হচ্ছে ভ্যারাইটি। অর্থাৎ যেখানে আমাদের কাছে যে ডাটাটা আছে, সেই ডাটাটার একটা মানে সিঙ্গেল একটা টাইপের না। যেমন শুধুমাত্র টেক্সট না বা শুধুমাত্র ভিডিও বা শুধুমাত্র পিকচার এরকম না। এখানে ডিফারেন্ট টাইপের ডাটা আছে। যেমন সেটা হইতে পারে টেক্সট, সেটা হইতে পারে ভিডিও, অডিও অথবা জেসন। এই ধরনের ডিফারেন্ট টাইপের ডাটা যখন আমাদের কাছে আছে, তখন আমরা সেটাকে বলতে পারবো বিগ ডাটা। মানে এটা বিগ ডাটার একটা ফিচার্স। তারপরে আরেকটা হচ্ছে ভেরিসিটি। এটার মানে হচ্ছে সেই ডাটাটা রিলায়েবল হইতেও পারে অথবা রিলায়েবল নাও হইতে পারে। সেই ডাটাটা কনসিস্টেন্ট বা হইতে পারে অথবা কনসিস্টেন্ট নাও হইতে পারে। অর্থাৎ ওই ডাটাটাতে হচ্ছে ফলস ইনফরমেশন থাকতে পারে, মিসিং ইনফরমেশন থাকতে পারে। আবার হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন সেটার আবার মানে কয়েকটা রেপ্লিকা, মাল্টিপল রেপ্লিকা থাকতে পারে। এরকম হইতে পারে। মিনিং ওই ডাটাটা রিলায়েবল হইতেও পারে, নাও হইতে পারে। মানে খুব মেসি একটা ডাটা। ফাইনালি হচ্ছে ভ্যালু। মানে ওই ডাটাটার বিজনেস ভ্যালু থাকতেও পারে, বিজনেস ভ্যালু নাও থাকতে পারে। অর্থাৎ সব ডাটা কিন্তু হচ্ছে যে বিজনেস ভ্যালু থাকতে হবে এরকম না। আচ্ছা, আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে এখন এই ৫ টা ফিচারকে এক্সপ্লেইন করার ট্রাই করি। তাহলে হয়তো আমাদের কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন ফর এক্সাম্পল বর্তমানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো Facebook, Instagram বা YouTube হইতে পারে। তো এরা কিন্তু প্রত্যেকদিন এরকম হিউজ ভলিউমের একটা ডাটা নিয়ে কাজ করতেছে। আমরা যদি জাস্ট একটা ইউজারের পার্সপেক্টিভ থেকেই চিন্তা করি, সে প্রত্যেকদিন কি পরিমাণ ডাটা কনজিউম করতেছে এরকম প্ল্যাটফর্ম থেকে, এটা হিউজ অনেক। তো এখন যারা হচ্ছে ক্রিয়েটর, আবার যারা মানে এই ডাটাগুলোকে মানে স্টোর করে, তো বা আমরা হচ্ছে রেগুলার দেখা গেছে রেগুলার কনজিউমাররাও হচ্ছে প্রত্যেকদিন মানে অনেক বড় একটা সাইজের, অনেক বড় একটা অ্যামাউন্টের ডাটা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে স্টোর করতেছে, রিড করতেছে, রাইট করতেছে, এগুলোর উপর বিভিন্ন প্রসেসিং করতেছে। সো ভলিউমের একটা মানে এস্টিমেশন আমরা এখান থেকে পাইতে পারি। আবার যদি আমরা বলি ভেলোসিটির কথা, এরকম হয় যে একটা ডাটা মানে একটা ইউটিউব ভিডিও, এটা হচ্ছে মানে মাল্টিপল ইউজার এট এ টাইম দেখতেছে। তো ওই ডাটাটার মানে কি বলে রিড করার যে থ্রুপুটটা সেটা হচ্ছে অনেক হাই হইতে হবে। অনেক হাই না হইলে যেটা হবে যে মানে আমরা এখন যেরকম অনেক ভালো কোয়ালিটির সে 4K ভিডিও দেখতেছি এবং সেটা মানে রিয়েল টাইমে উইদাউট এনি বাফারিং। তো এই যে জিনিসটা, এটা সম্ভব হইতেছে শুধুমাত্র হাই থ্রুপুট থাকার কারণে। কারণ আমাদের হচ্ছে প্রতি সেকেন্ডে একটা হিউজ চাঙ্ক অফ ডাটা হচ্ছে আমাদের লোড করতে হইতেছে ওটা মানে স্মুথলি দেখার জন্য। তারপরে যদি আমরা বলি ভ্যারাইটি, তো ভ্যারাইটি কিন্তু আমরা যদি ফেসবুকের দিকে তাকাই, ফেসবুকে শুধুমাত্র আমরা ভিডিও বা একটা সেম ফরম্যাটের ডাটা আপলোড করি না। আমরা কখনো টেক্সট লেখা হচ্ছে পোস্ট করি, কখনো আমরা হচ্ছে ভিডিও পোস্ট করি, কখনো আমরা ইমেজ পোস্ট করি। সো এখানে ডিফারেন্ট টাইপস অফ ডাটা আসতেছে এবং ফেসবুকের কিন্তু সেগুলা কোথাও না কোথাও স্টোর করতে হইতেছে। সো ডাটার একটা ভ্যারাইটি আছে। আর ভেরিসিটির কথা যদি বলি, অবভিয়াসলি সব ডাটা রিলায়েবল না। অনেক সময় দেখা গেছে যে একটা সেম ভিডিও মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আপলোড করা হইতেছে, সো রেপ্লিকেশন হইতেছে অথবা মিসিং ডাটাও থাকতে পারে। সো এটা হচ্ছে আরেকটা ইয়া। আর ভ্যালুর কথা যদি বলি, যে ফেসবুক বা ইউটিউবের যে মানে সব ভিডিও যে ভ্যালু ক্রিয়েট করে তাদের জন্য এরকম না। ইউটিউবে বা ফেসবুকে এরকম অনেক কন্টেন্ট আছে যেগুলোতে হয়তো কোনো ভিউজই হয় না, কোনো ইন্টারেকশনই হয় না। আর একটা কন্টেন্টের মধ্যে যখন কোনো ইন্টারেকশন নাই, তখন আসলে সেই কন্টেন্টটা ওই প্ল্যাটফর্মের জন্য তেমন একটা বেশি মানে বিজনেস ভ্যালু ক্রিয়েট করে না, আমরা যদি বিজনেসের পার্সপেক্টিভ থেকে দেখি। বাট স্টিল তাদের ওই ডাটাগুলোকে স্টোর করতে হইতেছে এবং ওই ডাটাগুলোকে সেম প্রায়োরিটি দেওয়া লাগতেছে যেইটুকু তারা হচ্ছে যে ডাটাগুলো তাদের বিজনেস প্রায়োরিটি মানে আছে, যেগুলো তাদের ভ্যালু প্রোভাইড করতেছে, ওই ডাটাগুলোকে তারা যতটুকু প্রায়োরিটি দিতেছে এগুলোকেও সেম প্রায়োরিটি দিতেছে। সো এই যে তার মানে হচ্ছে আলটিমেটলি আমরা যদি বলি যে মানে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, এরা আসলে বিগ ডাটা নিয়ে কাজ করতেছে। বা আমরা যদি ওভারঅল ইন্টারনেটের কথা চিন্তা করি, তাহলে ইন্টারনেটই কিন্তু বিগ ডাটাটা নিয়ে আসছে। তো ইন্টারনেট আসছে হচ্ছে 1990s এর দিকে হচ্ছে এটা মানে পপুলার হইছে। তো তারপর থেকে আসলে বিগ ডাটার মানে ইন্ট্রোডিউস হওয়া শুরু করছে। আর তখনই হচ্ছে এরকম একটা হাডোপের মতো একটা সিস্টেমের প্রয়োজন শুরু হইছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে ৫ টা ফিচার। এই ৫ টা ফিচার থাকলে আমরা একটা ডাটাকে বিগ ডাটা বলতে পারবো। এখন আমরা যাই যে মানে বিগ ডাটার কারণে কেন আমাদের হাডোপের প্রয়োজন পড়ছে। তো আপনি চিন্তা করেন, আপনার কাছে একটা সিস্টেম আছে। আপনার কাছে হচ্ছে একটা মানে সার্ভার আছে যেখানে হচ্ছে আপনি একটা সিস্টেম রান করতেছেন এবং ক্লায়েন্ট বা ইউজাররা হচ্ছে ওটা ইউজ করতেছে। এখন আপনার হচ্ছে হঠাৎ করে মানে ওইখানে অনেক বেশি আরো ডাটা রাখা লাগতেছে, অনেক বেশি ডাটা প্রসেসিং করা লাগতেছে। বিকজ আপনার ইউজার বেড়ে গেছে। বিকজ ইউজাররা প্রত্যেকদিন অনেক বেশি পরিমাণ ডাটা রাখতেছে। আপনি জাস্ট ফেসবুকের কথাই চিন্তা করেন। প্রথমে হয়তো ফেসবুকের একটা ছোট্ট একটা সার্ভার দিয়েও মানে শুরু করতে পারতো বা শুরু করছিল, যখন তারা শুধুমাত্র তাদের ক্যাম্পাসেই ওই ফেসবুকটা মানে লোকালি হচ্ছে জাস্ট স্টুডেন্টরা চালাইতো। বাট যখন এটা স্কেল করা শুরু করছে, যখন এখানে মানে লাখ লাখ ইউজার চলে আসা শুরু করছে, তখন ফেসবুকের তো ওই লাখ লাখ ডাটা স্টোর করতে হবে, ওগুলোকে প্রসেস করতে হবে। তারা কি করতে পারতো? তাদের কাছে দুটো অপশন ছিল। একটাকে আমরা বলতে পারি মানে একটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, আরেকটাকে বলা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। নাও ভার্টিক্যাল স্কেলিং এ কি হয় আমরা প্রথমে একটু দেখি যে ভার্টিক্যাল স্কেলিংটা কি এবং এখানে সমস্যাটা কি। সো ভার্টিক্যাল স্কেলিং এ ধরেন আপনার কাছে একটা এরকম সিস্টেম আছে। আমি হচ্ছে জাস্ট এই সিম্বল দিয়ে এখন এটা বুঝে দিচ্ছি, বাট আপনি এটাকে একটা সার্ভার হিসেবে ধরতে পারেন যে আপনার জাস্ট একটা সিঙ্গেল একটা সার্ভার আছে। এখন ভার্টিক্যাল স্কেলিং আপনি যেটা করতেছেন, আপনি জাস্ট ওই সিস্টেমটার বা ওই সার্ভারটার রিসোর্স আপগ্রেড করতেছেন। ঠিক আছে? মানে হচ্ছে ধরেন আপনার আগে ছিল 16 জিবি র‍্যাম এটাতে। এখন হচ্ছে আপনি আপনার হচ্ছে যে মানে আরো বেশি রিসোর্স প্রয়োজন, বিকজ ইউজার বেড়ে গেছে বা কোনো কারণে আপনার আরো বেশি র‍্যাম প্রয়োজন হইতেছে। আপনি 16 জিবির জায়গায় আপনি হচ্ছে 32 জিবি ইউজ করতেছেন বা 64 জিবি ইউজ করতেছেন। অথবা আপনি হচ্ছে যে ধরেন আপনার আগে একটা 4 কোরের একটা ইয়া ছিল,
সিপিইউ ছিল, আপনার হচ্ছে এখন আরো বেশি কোর প্রয়োজন, আপনার আরো বেশি প্রসেসিং পাওয়ার প্রয়োজন, আপনি হচ্ছে এখন সে 16 কোর বা 12 কোরের একটা সিপিইউ এটাতে ইন্টিগ্রেট মানে লাগাইতেছেন। তো তার মানে হচ্ছে আপনি এই সেম সিস্টেমটাকেই জাস্ট আপগ্রেড করতেছেন। এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। ওকে, এখন এই ভার্টিক্যাল স্কেলিং এর মেইন সমস্যাটা কি? এটা আসলে অনেকগুলো সমস্যা আছে। প্রথমত এটা আসলে আপনার অনেক বেশি এক্সপেন্সিভ, মানে আপনি আপগ্রেড করাটা অনেক দ্রুত অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি যদি 64 জিবির একটা সিস্টেম বানাইতে চান, এখন আপনি যদি আপনি মানে এরকম হয় যে আপনি 8 জিবির মানে 8 জিবি স্টিক দিয়ে আপনি 64 জিবি বানাইতে চান, ওইখানে আপনার মানে 8+8 এরকম করে যদি আপনি করতে চান, ওইখানে আপনার যতটুকু কস্ট পড়বে না, আপনি যদি 64 জিবির একটা র্যাম কিনতে চান, আপনার তার থেকে বেশি খরচ পড়তেছে। সেম গোস ফর সিপিইউ এন্ড আদার মানে কম্পোনেন্ট যেগুলো আছে। আপনি যখনই হাই এন্ডে কোনো কিছু কিনতে যাবেন, আপনার কস্ট মানে মানে কি বলে অনেক বেশি বেড়ে যাবে। আর আপনি যদি কনজিউমার লেভেলে থাকেন, সেক্ষেত্রে আপনার মানে কস্ট অনেক কম পড়বে। মানে আপনি যদি মানে লো এন্ডের জিনিসপত্র কিনতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্ট কম পড়বে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার আপগ্রেডেবিলিটির কিন্তু একটা লিমিট আছে। যেমন হচ্ছে ধরেন আপনি আপনি হচ্ছে যে একটা মাদারবোর্ডে আপনি কত জিবি পর্যন্ত র্যাম লাগাইতে পারবেন, এটা কিন্তু একটা লিমিট আছে। আপনি কিন্তু চাইলে হচ্ছে যে আনলিমিটেড র্যাম লাগাইতে পারবেন না। আপনি সে 4টা স্টিক লাগাইতে পারবেন। একটা স্টিক ধরেন 64 জিবি করে হচ্ছে মানে একদম ম্যাক্সিমাম ও সাপোর্ট করে। সো ওইটাই কিন্তু তার লিমিট। সো এর থেকে বেশি র্যাম যখন আপনার প্রয়োজন পড়বে, আপনি চাইলেও আপগ্রেড করতে পারবেন না। এটা হচ্ছে আরেকটা ইস্যু। আরেকটা ইস্যু যেটা, সেটা হচ্ছে যে এটাকে বলে ল অফ ডিমিনিশিং রিটার্ন। মানে হচ্ছে আপনি মানে কখনো এরকম হবে না যে আপনি এখানে এন্ড টাইম কস্ট বাড়াইছেন, আপনি হচ্ছে এখান থেকে এন্ড টাইম রিটার্ন পাবেন, এরকম হবে না। এটা আস্তে আস্তে কমতে থাকে। মানে ধরেন আপনার কাছে একটা আগে 1 লাখ টাকার সিস্টেম ছিল, এখন হচ্ছে আপনি এটাকে আপগ্রেড করে 3 লাখ টাকার সিস্টেম বানাইছেন। তো আপনি যে মানে 3 গুণ টাকা খরচ করছেন আগের থেকে, আপনি যে 3 গুণ বেশি রিটার্ন পাবেন, 3 গুণ বেশি প্রসেসিং পাওয়ার পাবেন, 3 গুণ বেশি থ্রুপুট পাবেন, বিষয়টা এরকম না। এটা হচ্ছে মানে মানে কমে যায়। আপনার কস্ট আপনি বাড়াইলেও হচ্ছে যে আপনার মানে কি বলে প্রসেসিং পাওয়ার বা আপনি যে রিটার্নটা এক্সপেক্ট করতেছেন, সেটা ওই প্রপোর্শনে বাড়ে না। এবং এটা ধীরে ধীরে কমে একটা সময় এরকম হয় যে আপনি কোনো কিছু আপডেট করলেও সেটা আপনার কোনো ভ্যালু এড করে না। এখানে আরো অনেকগুলো সমস্যা আছে। যেমন আপনি যখন হচ্ছে কোনো কিছু সোয়াপ করতেছেন, সে আপনি একটা 4 কোরের সিপিইউ জায়গায় আপনি একটা 32 কোরের সিপিইউ লাগাইতেছেন, তাহলে আপনার আগের যে 4 কোরের সিপিইউটা, ওটাও একটা কাইন্ড অফ মানে ওয়েস্ট। তো এইটা হচ্ছে আপনার এই ভার্টিক্যাল স্কেলিং বা স্কেল আপের যেই সমস্যাটা, একটা বড় সার্ভার ইউজ করার যে সমস্যা। ও আরেকটা বড় সমস্যার কথা যেটা আমি মানে উল্লেখ করিনি, সেটা হচ্ছে ফেলিওর ক্যান স্টপ এভরিথিং। আপনার সিস্টেমে জাস্ট আপনার একটা র্যাম ফেল হয়েছে বা একটা কম্পোনেন্ট কোনো কারণে ফেল হয়েছে, আপনার পুরো সিস্টেম ডাউন। কেউ এটা ইউজ করতে পারবে না, কারণ আপনি জাস্ট একটা সিঙ্গেল সার্ভার ইউজ করতেছেন। সো মানে অনেক প্রবলেম। এখন যদি আসি যেটা সলিউশনে কি? সলিউশনটা মানে সিম্পল, সেটা হচ্ছে যে হরিজন্টাল স্কেলিং করা। ঠিক আছে? তো হরিজন্টাল স্কেলিং করা মানে হচ্ছে আপনি এখন যেটা করবেন, আপনার যেই একটা ইনিশিয়াল সিস্টেম ছিল, ওটাকে আপনি আপগ্রেড না করে আপনি এরকম ছোট আরেকটা সিস্টেম বিল্ড করে ফেলবেন। এবং দেন আপনি এই দুটাকে কানেক্ট করে আপনি হচ্ছে যে ইউজারের কাছে হচ্ছে ইউজার যখন হচ্ছে আপনার সিস্টেমটা ইউজ করবে, আপনার সার্ভারটা ইউজ করবে, ও আসলে এরকম 2টা আলাদা সিস্টেম দেখবে না যে আমি এখন সার্ভার 1 থেকে কিছু নিব বা আমি হচ্ছে ওটা থেকে কিছু প্রসেস করতে হবে। ও এরকম দেখবে না। ও হচ্ছে একটা সিঙ্গেল সিস্টেমের অ্যাবস্ট্রাকশন দেখবে। ও মানে দেখবে সবসময় ও ফেসবুকের সেম ইউআইটাই বা ওই সেম জিনিসটাই ও অ্যাক্সেস করতেছে বারবার। বাট আন্ডার দ্য হুড অনেকগুলা এরকম ছোট, ছোট সিস্টেম থাকবে বা ছোট, ছোট আমি বলতে পারি সার্ভার থাকবে, যেগুলা হচ্ছে ওকে সার্ভিসটা প্রোভাইড করবে। সো এইটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড সিস্টেম, রাইট? সো এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমেই হচ্ছে আমরা ডাটা স্টোর করার জন্য এবং ডাটা প্রসেসিং করার জন্য একটা ফ্রেমওয়ার্ক বানাইছে। এই ফ্রেমওয়ার্কটার নামই হচ্ছে দিছে হাডুপ। ঠিক আছে? আর কিছু না। সো মানে আপনার সিঙ্গেল সিস্টেমে যদি আপনি কোনো কিছু মানে সফটওয়্যার রান করতে চান বা কোনো করেন, সেখানে আপনার অপারেটিং সিস্টেম মনে করেন উইন্ডোজ আছে, তারা আপনাকে ওই ফ্রেমওয়ার্কগুলো প্রোভাইড করতেছে। বাট আপনি যদি এরকম ডিস্ট্রিবিউটেড সিস্টেমকে একটা সিঙ্গেল সিস্টেমের ফিল দিতে চান, সেটার জন্য তো আপনি উইন্ডোজ বা লিনাক্স ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। তো ওই ফিলটা দেওয়ার জন্যই হাডুপ ইন্ট্রোডিউস হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা আসলে দেখবো অ্যাকচুয়ালি যে হাডুপ আর কি কম্পোনেন্ট নিয়ে, তো মানে কি কম্পোনেন্ট আছে হাডুপে এন্ড হাডুপ কিভাবে কাজ করে। তো এটার সুবিধা কি? আপনি হচ্ছে মানে এটা প্রথমত অনেক বেশি কম খরচে আপনি আপগ্রেড করতে পারতেছেন। আপনি জাস্ট আরেকটা ছোট একটা মানে মেশিন ইন্ট্রোডিউস করতেছেন এন্ড আপনার হচ্ছে যে এটার কষ্ট এইটার তুলনায় অনেক কম। তারপর হচ্ছে যে আপনি ডাটা ব্লক ওয়াইজ ভাগ করে এগুলাতে স্টোর করবেন। আমরা দেখবো ব্লক কি, কিভাবে স্টোর হয়। আর আরেকটা হচ্ছে যে আপনি প্যারালালি কম্পিউট করতে পারতেছেন, যেটা এখানে আপনার অনেক মানে এক্সপেন্সিভ ছিল এবং এখানে আপনার লিমিট ছিল। বাট এখানে আপনি অনেক বেশি প্যারালালিজম করতে পারবেন। বিকজ আপনার কাছে অনেকগুলো ছোট, ছোট মেশিন আছে। আপনি এট এ টাইম সবগুলোতে কিছু ছোট, ছোট অপারেশন মানে করতে পারবেন, কম্পিউটেশন করতে পারবেন। দেন হচ্ছে আপনি এগুলোকে মানে কম্বাইন করে আপনার ফাইনাল রেজাল্ট বা ফাইনাল জিনিসটা আপনি মানে বের করতে পারবেন আরকি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটা ফেলিওরের এগেইনস্টে খুবই ইউজফুল। মানে আপনার অ্যাভেইলেবিলিটি অনেক হাই থাকবে। কেন? আপনি যদি এই নোডটা ফল করে, আচ্ছা আমরা হচ্ছে এরপর থেকে এই একটা সিস্টেমকে বা এরকম ছোট একটা সার্ভারকে আমরা নোড বলবো টার্ম হিসাবে। সো আপনার যদি এরকম একটা নোড মানে ফেল করে কোনো কারণে, আপনার কাছে এরকম আরো মাল্টিপল অনেকগুলো নোড থাকবে, যেগুলো এখনো আপ এন্ড রানিং আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করার জন্য, রাইট? সো এটা হচ্ছে আপনি ফেলিওরের এগেইনস্টে খুব সহজেই আরকি ইয়ে করতে পারবেন। মানে কি বলে আপনার ফেলিওরের এগেইনস্টে আপনার একটা সিস্টেম থাকবে, যেটা আপনার ফেলিওরটা আরকি ক্লায়েন্ট ফিল করবে না যে সিস্টেমটা ফেল করছে বা সিস্টেমটা এখন আপ নাই। আর এটা কিভাবে করে? এটা হচ্ছে মানে রেপ্লিকেশনের মাধ্যমে করে, আমরা হচ্ছে দেখব। তো আচ্ছা, জাস্ট একটু হিস্ট্রি দেখি হাডপ সম্পর্কে, নাথিং ইম্পর্টেন্ট, বাট একটা কোনো কিছু নিয়ে পড়াশোনা করার সময়টা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, ওটা জানলে জাস্ট পড়ার ইন্টারেস্ট অনেক সময় বেড়ে যায় বা একটা রেসপেক্ট কাজ করে আরকি। সেটা হচ্ছে হাডপের মানে একদম মানে কোরটা যদি বলি, সেটা শুরু হয়ে হচ্ছে ইয়া থেকে, গুগলের একটা পেপার থেকে 2003 সালে হচ্ছে ওরা গুগল ফাইল সিস্টেম বা জিএফএস এর একটা পেপার পাবলিশ করছিল। সেখানে আরকি ওরা এইরকম একটা ফাইল সিস্টেমের ধারণা দিছিল, যেখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে মানে ডিস্ট্রিবিউটেড ভাবে কোনো কিছু স্টোর করার জন্য কিরকম ফাইল সিস্টেম হতে পারে, ওইটার একটা ধারণা দিছিল ওই ব্যাপারে। তো তারপরে গুগল আবার 2004 এ ম্যাপরিডিউস নামে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দেয়, কারণ প্যারালালি ডাটা প্রসেস করার একটা ফ্রেমওয়ার্ক দেয়। তো এই দুইটা জিনিস আসলে হাডপকে বানানোর ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়েছে। তো
তারপরে ২০০৬ সালের দিকে আরকি হাডোপ হচ্ছে ওপেন সোর্স হয়। আর হাডোপ মেইনলি হাডোপের ফাউন্ডার যদি বলি তাহলে এই ২ জন। একজন হচ্ছে ডাক কাটিং আর হচ্ছে এ হচ্ছে মাইক কাফারেলা। এই ২ জন হচ্ছে অ্যাপাচি ইয়াতে ছিল, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনে ছিল। তো ওরা হচ্ছে তখন হচ্ছে একটা সার্চ ইঞ্জিন টাইপ কিছু একটা বানাইতেছিল। তো ওইটা বানানোর জন্য হচ্ছে ওদের এরকম একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম মানে ডাটা স্টোর করার জন্য, ডাটা প্রসেসিং করার জন্য এরকম ডিস্ট্রিবিউটেড একটা সিস্টেম প্রয়োজন পড়তেছিল। তো ওইটা করতে গিয়ে হচ্ছে ওরা হাডোপটা বানাইছে আরকি। তো তারপরে হচ্ছে এটা ওপেন সোর্স করে দেওয়া হয়। অ্যান্ড তারপরে যেটা হয় যে আস্তে, আস্তে এটা পপুলার হওয়া শুরু করে। আর তখন হচ্ছে এখানে আরো ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক চলে আসে প্রসেসিং এর জন্য। আর স্টিল এটা নিয়ে আরো অনেক কাজ-টাজ করা হইতেছে।